Okay, so we are talking about regular languages, but আমাদের ডিসকাশন কিন্তু শুরু হয়েছিল ডিএফএ দিয়ে। we are talking যে ডিএফএ হচ্ছে একটা মেশিন, স্টেট মেশিন, যে একটা স্ট্রিং কোন একটা ল্যাঙ্গুয়েজের পার্ট কিনা এটা ভেরিফাই করতে পারে। আরেক রকমের আমরা স্টেট মেশিন দেখলাম, ওটাকে এনএফএ বললাম, হাউ দেয়ার ডিফারেন্স, তাদের মধ্যে রিলেশনশিপ গুলো, কনভার্সনের প্রসেস গুলো আমরা ডিসকাস করছি। দেন উই ডিসকাস সামথিং কল রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশন দিয়ে আমরা বলছিলাম যে ডিএফএ এনএফএ যে ল্যাঙ্গুয়েজ গুলোর কথা আমরা বলছিলাম, regular expression actually represents or the script of writing. Regular expression is the script of writing those languages, the process যে আমরা যদি লিখতে চাই একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ, তাহলে রেগুলার এক্সপ্রেশন দিয়ে আমরা ওই ল্যাঙ্গুয়েজ গুলোকে এক্সপ্রেস করতে পারি। তো ওটার সাথে ডিএফএ এনএফ এর কি রিলেশনশিপ সেটা আমরা ডিসকাস করেছি। দেন উই গিভ এ ভেরি সিম্পল এক্সাম্পল, টু দি পাওয়ার এন, টি টু দি পাওয়ার এন, ভেরি সিম্পল এক্সাম্পল। এই জিনিসটাই রেগুলার এক্সপ্রেশন দিয়ে এক্সপ্রেস করা যাচ্ছে না, লেখা যাচ্ছে না। এন্ড দিস ইজ এ ল্যাঙ্গুয়েজ, দিস ইজ এ ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজটা কিরকম? দ্য নাম্বার অফ 2 ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ 3। These are the valid strings for this language. এইরকম একটা ল্যাঙ্গুয়েজকে আমরা রেগুলার এক্সপ্রেশন দিয়ে লিখতে পারছি না। এন্ড অফ কোর্স যদি রেগুলার এক্সপ্রেশন লিখতে না পারি, তাহলে এটার জন্য এনএফএ ডিএফএ বানানো সম্ভবপর হবে না। So this is not a regular language. এটা একটু স্পেশাল টাইপের ল্যাঙ্গুয়েজ, একটু আর একটু it requires more, how to say, power for the language or expression power for the language to express this. And then we defined something called context free grammar. Context free grammar is something like regular expression. It has a rule. Based on that rule, we express, give the rules, and we can express this type of languages. তো সেটাকে আমরা বলছিলাম কনটেক্সট ফ্রি গ্রামার। কনটেক্সট ফ্রি গ্রামার যখন আমরা ডিসকাস করছিলাম, তখন আমরা দুইটা টপিক ডিসকাস করেছি লাস্ট ক্লাসে, যেটা তোমাদের আজকে কুইজ হচ্ছিল। সেটা হচ্ছে কোনো একটা স্ট্রিং কোনো একটা কনটেক্সট ফ্রি গ্রামারের পার্ট কিনা, সেটার জন্য আমরা স্ট্রিংটা যদি ওই কনটেক্সট ফ্রি গ্রামারের রুলগুলো ইউজ করে ডিরাইভ করতে পারি, তাহলে আমরা তাকে বলছিলাম যে দ্যাট স্ট্রিং বিলংস টু দ্যাট কনটেক্সট ফ্রি গ্রামার্স ল্যাঙ্গুয়েজ। আর একটা প্রসেসে আমরা কনটেক্সট ফ্রি গ্রামারকে এক্সপ্লোর করেছিলাম, সেটা হচ্ছে পার্স ট্রি। পার্স ট্রি কি করে? পার্স ট্রি সর্ট অফ লাইক ডেরিভেশন। ওই কোনো একটা স্ট্রিংকে আমরা পার্স ট্রি আকারে রিপ্রেজেন্ট করতে পারি। যে রুলগুলো যে সিকোয়েন্সে ব্যবহার করলাম, সেই রুলগুলো যে সিকোয়েন্সে ব্যবহার করি আমরা, সেই রুলগুলোকে, নেক্সট স্লাইডে একটা এক্সাম্পল আছে, ইউ ক্যান হ্যাভ এ লুক এট ইট। সো এরকম একটা, এটাকে আমরা বলছি কনটেক্সট ফ্রি গ্রামার। আমরা এটা কেন কনটেক্সট ফ্রি গ্রামার, এটাতে চারটা জিনিস থাকতে হয়, blah blah blah, all those things we have discussed last class. Now for this context free grammar, I am given a string, I can derive this string. তোমার আজকে কুইজে ছিল এরকম একটা গ্রামার যেখানে তুমি এই স্ট্রিংটা ডিরাইভ করেছো। Now think that this is not just a string, this has a meaning, because if this string is an arithmetic string or arithmetic expression, then it has a meaning. সেই মিনিংটা কি? এই অ্যারিথমেটিক এক্সপ্রেশনটার মিনিংটা কি বলো তো? 5, রাইট? Yes, sir. যদি কোথাও এই জিনিসটা লেখা দেখো, you know this means 5. So we have two things. We have a rule arithmetic expressionের জন্য, and we have a grammar. এই গ্রামারটা, যে গ্রামারটা এখানে লেখা হয়েছে, সেই গ্রামারটা আসলে অ্যারিথমেটিক এক্সপ্রেশনকে রিপ্রেজেন্ট করে না। তার কারণ কি? কারণ আমি যখন পার্টস ট্রি বানাচ্ছি, দেখা যাচ্ছে এই গ্রামারটা ইউজ করে আমি দুইটা পার্টস ট্রি বানাতে পারি দুই রকমের। এটা পসিবল। কিভাবে পসিবল হলো এটা? সো ফার্স্টে লেটস ডিরাইভ। হ্যাঁ, সো তোমাদের এটা ছিল পার্টস ট্রি বানানোর কথা ছিল স্ট্রিং এর জন্য, আর ডিরাইভ করার কথা। এটা ডিরাইভ করে নাই, পার্টস ট্রি বানিয়েছে দুটো। লেটস ডিরাইভ। ডিরাইভ করার সময় আমার কি করতে হবে? ই কুড বি ই প্লাস ই, and then the first e could be n e,
The first n could be 1 plus. Now this e could be e times n. To change করে better. And then this 1 তো থাকছেই প্লাস একটা e কে আমি n বানালাম 1 প্লাস n কে আমি 2 বানালাম times e 1 plus 2 times n and then 1 plus 2 times 2. So I can derive this, right? So this string is part of this language. I can also construct a parse tree. I could have derived it like this. You get it, right? So I can derive this. Now, last class we were discussing, and then we showed many examples, and then derivations are different, of course. Which one I choose to replace first based on that derivation could be different. Different derivations for the same string. There could be different derivations for the same string based on which variable I choose to replace first. But we showed or we saw যে একটা স্ট্রিং এর জন্য ডেরিভেশন 4 রকম ছিল কিন্তু পার্স ট্রি একটাই হচ্ছিল বাট ফর দিস ওয়ান উই আর সিইং পার্স ট্রি দুইটা হচ্ছে এবং দুইটা পার্স ট্রি থাকলে এখানে সমস্যাটা কোথায় হচ্ছে সমস্যাটা হচ্ছে এইখানে এটা হয় 6 এটা হয় 5 তার মানে এটা ভুল এটা ঠিক এটা ভুল if you are thinking about the meaning what this expression or whatever string is there এটার মানে কি তো এই জিনিসটা একটা সিম্পল অ্যারিথমেটিক এক্সাম্পল দেওয়া হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ক্ষেত্রে দিস ইজ এ হিউজ ইস্যু এই যে অ্যাম্বিগুইটি আমরা কতখানি রাখবো আর কতখানি রাখবো না দ্যাটস এ ভেরি মানে ডিসকাশনের একটা বিষয় রিসার্চ এরিয়া এনিওয়েজ তো এইখানে আমাদের যেটা ইস্যু সেটা হলো আমরা অ্যাম্বিগুইটি রাখতে চাই না কেন চাই না বিকজ দিস ইজ রং এক আমি একটা গ্রামার বানাবো যে গ্রামারটা অ্যারিথমেটিক এক্সপ্রেশনের জন্য বানাবো এই ল্যাঙ্গুয়েজের জন্য বানাবো যে ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি অ্যারিথমেটিক এক্সপ্রেশনগুলো ইভালুয়েট করতে পারি ক্যালকুলেটরের ল্যাঙ্গুয়েজ ক্যালকুলেটরে যে ল্যাঙ্গুয়েজটা ইমপ্লিমেন্ট করা আছে সেই ল্যাঙ্গুয়েজটা বানাতে চাচ্ছি আমি দ্যাটস এ কনটেক্সচুয়াল গ্রামার সেটা বানাতে চাচ্ছি সেটা জানাতে গেলে পার্সটি একটাই হইতে হবে নাহলে একবার এক রেজাল্ট আসবে একবার 5 আসবে একবার 6 আসবে অথবা 5 দিব না 6 দিব কম্পিউটার অর দ্য মেশিন উইল বি কনফিউজড উই ডোন্ট ওয়ান্ট দ্যাট সো দেন যেই সব ক্ষেত্রে এইরকম ঘটনা ঘটে যে দুইটা পার্সটি হতে পারে ফর দ্য সেম স্ট্রিং তাহলে সেই গ্রামারটাতে ঝামেলা আছে ঝামেলা নাই গ্রামারটাকে আমরা বলছি অ্যাম্বিগুইটি আছে কনফিউশন তৈরি হতে পারে প্রথমে we're not talking about derivation we're talking about parse tree derivation different থাকতে পারে because which variable you choose to replace first তার উপরে বেস করে different derivation হতে পারে you will derive to the same string of course but parse tree different হওয়ার কথা না এখন different parse tree যদি আসে তাহলে ওই গ্রামারটাকে আমরা বলছি ambiguous এবং এটা আমাদেরকে রিজলভ করতে হবে তো আজকের লেকচার is about how do we resolve this you will see there is no way and we will go a bypass we will use a bypass so the computational mechanism becomes একটুখানি easy কম্পিউটার একটু আরামে তাড়াতাড়ি কাজটা করতে পারে sort of in a predictive manner but ambiguity দূর করা খুব কষ্টের কাজ আগের একটা যে গ্রামারটা আছে ওটা ambiguity আমরা পরে দেখবো এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছি হ্যাঁ আরেকটা এক্সাম্পল দিয়েছি so again ঝামেলা তাই না different parse tree for the same language different parse tree for the same string sorry আমিও তোমাদের মতো বলা শুরু করি this is the grammar or the language you can say this is a string of that language and these are two different parse trees for the same string একটা হওয়ার কথা
তো এক্স এর মানে আমরা জানি না, এক্স এর মানে যদি আমরা জানতাম লাইক দ্য প্রিভিয়াস এক্সাম্পল, তখন দেখা যেত দুইটা মিনিং তো উল্টাপাল্টা হয়ে গেল। ইট কুড বি ওয়ান ইংলিশ সেন্টেন্স, যে কোনো একটা পিক করলে উল্টাপাল্টা সাবজেক্টের আগে দেখা গেল ভার্ব চলে আসছে, আর কি কি জানি নিয়ম আছে, নিয়ম উল্টাপাল্টা হয়ে যেতে পারে। এখানে ওরা একটা এক্সাম্পলটা সহজ, তো এটার জন্য হলো কি এই জায়গাতে হচ্ছে কি অ্যাম্বিগিউটিটা তৈরি হচ্ছে, এস এস এস। এখন আমি তার পরের বার এই দুইটা এস এর মধ্যে কোনটাকে রিপ্লেস করব তার উপরে ডিপেন্ড করে পার্টসটি, দুই রকমের পার্টসটি তৈরি হয়ে যাচ্ছে। এই ইস্যুটা রিজলভ করার জন্য আমরা ইনটিউটিভলি এটাকে আমরা রিরাইট করতে পারি গ্রামারটাকে এইভাবে। So grammar does not change. You remember, I'm telling it to you again, আমরা যখন রেগুলার এক্সপ্রেশন, ডিএফএ, এনএফএ এইগুলো রিলেশনশিপ গুলো ডিসকাস করেছি, দ্য ল্যাঙ্গুয়েজ ডাজ নট চেঞ্জ। যেই ল্যাঙ্গুয়েজকে ডিএফএটা রিপ্রেজেন্ট করতেছে সেটার জন্য আমি এনএফএ বানাই, যেই এনএফএটা একটা ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করতেছে সেটার জন্য যখন আমি একটা রেগুলার এক্সপ্রেশন বানাই অ্যালগরিদম ইউজ করে, দ্যাট রেগুলার এক্সপ্রেশন শুড অলসো রিপ্রেজেন্ট দ্য সেম ল্যাঙ্গুয়েজ। এইখানেও তাই, আমি এটাকে রিরাইট করলাম, তো রিরাইট করে যে গ্রামারটা হবে বোথ শুড বি রিপ্রেজেন্টিং দ্য সেম ল্যাঙ্গুয়েজ। নতুন গ্রামার এবং পুরনো গ্রামার শুড বি রিপ্রেজেন্টিং সেম ল্যাঙ্গুয়েজ। এখন তুমি দেখবে তোমার পার্টসটি একটাই হবে, এখন তুমি চেঞ্জ করতে পারবে না, নতুন পার্টস মানে আরেকটা পার্টসটি বানাতে পারবে না ফর এক্স এক্স এক্স, বিকজ এভরি টাইম ইউ উইল বি পাম্পিং অন ইউর রাইট হ্যান্ড সাইড, একটা করে এক্স ডান দিকে বের হয়ে আসবে। এখানেও তাই হচ্ছে, আলটিমেটলি দুইটা দুইটা করে বাইর হয়ে শেষে তুমি রিপ্লেস করে দাও এক্স দিয়ে। সো যে কটা এক্স লাগে আমি কোনটা আগে রিপ্লেস করব তার জন্য আমার অ্যাম্বিগুইটি তৈরি হচ্ছে। সো ফর দিস স্পেসিফিক গ্রামার ইজ ভেরি ইজি টু রিজলভ দ্য অ্যাম্বিগুইটি, বাট ফর দ্য প্রিভিয়াস ওয়ান লাইফ ইজ নট দ্যাট ইজি। এখানে দের ইজ সামথিং কল প্রেসিডেন্স। যেহেতু মিনিংটা আমাদের জানতে হয়, মিনিংটা হলো গুণের কাজটা আগে করতে হবে, তারপরে যোগের কাজটা হবে। তো যখন আমি এটাকে ভাঙবো মানে ট্রিটা যখন শুরু হবে এখান থেকে, আমাকে আই হ্যাভ টু মেক শিওর যে দিস হ্যাপেন্স ফার্স্ট এন্ড দেন দিস হ্যাপেন্স। দুইটা সেম প্রায়োরিটিতে আছে এখানে, ইফ ইউ সি, অর উই শুড সে এট দ্য সেম লেভেল। আমি যে কোনো একটা চুজ করতে পারি, বাট অপশনটা এমন করতে হবে যে মাল্টিপ্লিকেশনে আগে যাওয়া যাবে না যখন ইউর এক্সপ্যান্ডিং। ট্রি তো উপর থেকে শুরু হবে, সো তাহলে যখন নিচের দিকে যেইগুলো থাকে ট্রি এর সেই কাজগুলো আগে হয়, বিকজ ওয়েন ইউ আর পার্সিং তুমি নিচ থেকে উপর দিকে যাও। সো এটার প্রেসিডেন্সটা ঠিক করবে, এর নাম দিয়েছে টার্মস এন্ড ফ্যাক্টরস, এবং এইভাবে ডিসাইড করছে যে মাল্টিপ্লিকেশনটা পরে হবে, ব্র্যাকেটের কাজটা আগে হবে। তাহলে ব্র্যাকেটের মধ্যে যদি আবার প্লাস আর মাল্টিপ্লিকেশন থাকে তাহলে সেইভাবে তারা ডিস্ট্রিবিউট করবে, এন্ড ওগুলোকে নাম দিচ্ছে ফ্যাক্টর। মাল্টিপ্লিকেশনের সাথে যেই টার্মস গুলো থাকবে সেগুলোর নাম দিচ্ছে ফ্যাক্টর। আর টার্মস বলতে তারা বোঝাচ্ছে হলো গিয়ে প্লাসের দুই পাশে যেই জিনিসগুলো থাকবে সেইগুলো। তো এখন এটাকে রিরাইট করছে। তো ওই যে বললাম ই থেকে যদি তোমার প্লাস লাগে তাহলে মানে ইউ হ্যাভ টু ফার্স্ট গো টু প্লাস এক্সপ্যান্ড করার সময়, তারপরে টি গুলো থেকে মাল্টিপ্লিকেশনে যাইতে হবে, আর এফ থেকে হচ্ছে গিয়ে ইউ জাস্ট ডিরেক্টলি গো টু ইউর নাম্বারস। এখন এরকম হতে পারে যে ব্র্যাকেট আছে, তাহলে ব্র্যাকেটের কাজ আরো আগে করতে হবে। সো বেসিক্যালি ট্রিটা এক্সপ্যান্ড হবে এইভাবে, ট্রিটা যখন উপর থেকে নিচের দিকে আসবে এইভাবে এক্সপ্যান্ড হবে। আর যখন ইভালুয়েট করবে, ইভালুয়েট করার মানে কি? ইভালুয়েট করার মানে হচ্ছে 1 প্লাস 2 টাইমস 2। এটাকে ইভালুয়েট যখন করি এটা আগে করি, তারপরে এটা যে রেজাল্ট আছে সেটার সঙ্গে এটা করি। ইটস লাইক এ ট্রি অলওয়েজ অ্যাকচুয়ালি। এই দুইটা মিলে আসে 4, এই দুইটা মিলে আসে 5। দ্যাটস হাউ উই ডু দ্য ক্যালকুলেশন অলওয়েজ। এখন একটা ব্র্যাকেট যদি এখানে থাকতো তাহলে এইটা আগে করতে হইতো আমার, তাহলে এই দুইটা মিলে আসতো 3 আর এটা হতো 6, তখন ঠিক আছে, তখন কোনো সমস্যা নেই, ব্র্যাকেটটা থাকতো। সো এই জিনিসগুলো এখানে আমরা প্রেসিডেন্স গুলোকে ঠিক করেছি। তাহলে ব্র্যাকেটের কাজ আগে হবে, সো এখানে দেখো সবার লাস্টে আছে, আর যোগের কাজ সবার পরে হবে, সো যোগ এখানে আছে, ই এর সাথে ডিরেক্টলি যোগ তুমি এক্সপ্যান্ড করতে পারো, এন্ড সো অন এন্ড সো।
আর বাই এনি চান্স যদি প্রথমেই ব্র্যাকেট থাকে, যে এক্সাম্পলটা তোমাদের ছিল, তুমি এক্সামকে জানি জিজ্ঞেস করলে এই ব্র্যাকেট বাদ দিব কিনা, তো এটা হচ্ছে ই থেকে সোজা টি এফ হয়ে এখানে চলে আসতে হবে, তাহলে এই ব্র্যাকেট দুটো চলে আসবে। তারপরে যেহেতু ই আছে, ইউ ক্যান রিস্টার্ট ফ্রম হিয়ার, বাট দিস টাইম টু রিস্টার্ট ইউ হ্যাভ দ্য ব্র্যাকেট, সো ইউ হ্যাভ টু ডু দিস এক্সপানশন ফার্স্ট। ক্যালকুলেশনটা প্রথমে করতে হবে। এটা ট্রিতে নিচের দিকে আসবে, ট্রিতে আসবে নিচের দিকে, এটা ট্রি এখান থেকে শুরু হয়ে ট্রি এদিকে আসবে, আর ইভালুয়েশন করার সময় এদিক থেকে ইভালুয়েট হয়ে উপরের দিকে যাবে। তো প্রায়োরিটি তাহলে কার হলো? এটা, তারপরে এটা, তারপরে এটা। রাইট? কমপ্লিকেটেড, এটা তো সহজ গ্রামার। দেয়ার কুড বি ভেরি কমপ্লিকেটেড গ্রামার্স, আমরা দুই একটা নিজেরাই লিখেছি। সেই গ্রামার গুলোকে অ্যাম্বিগুইটি থাকতে আছে কিনা, এক নাম্বার কিভাবে চেক করব। দুই, অ্যাম্বিগুইটি থাকলে সেটাকে ডিসঅ্যাম্বিগুয়াস কেমনে করব। There is no formula, as intuitive. So we will not go through that process. What we will do is, এখন দেখো এটা পার্সিং কোনো সমস্যা নেই, এটা পার্সিং সবসময় একটাই তৈরি হবে, এইটাতে এই সেম জিনিসটা একটাই তৈরি হবে। ট্রি, মাল্টিপল ট্রি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। Anyways, so this part of the discussion was about যে গ্রামার তুমি যখন বানাচ্ছ, তুমি যখন লিখছো, ওই যে 2 to the power 0 to the power n, 1 to the power m, 0 to the power p, 1 to the power m, 2 to the power m, এরকম। এখন এটার জন্য যখন আমি গ্রামারটা লিখছি, আই এম নট থিঙ্কিং অ্যাবাউট অ্যাম্বিগুইটি অর হোয়াটসএভার। এখন আমি যখন বানালাম, এই গ্রামারটা দিয়ে কোনো একটা স্ট্রিং এর ভেরিফিকেশন লেখার জন্য যদি আমি কম্পিউটারকে বলি, if it is ambiguous, then computer will create এক এক টাইমে এক এক রকম ট্রি তৈরি করবে। কোনো সমস্যা নাই, কোন ট্রিটা তৈরি করতে হবে, it will raise an uncertainty। তো মনে আছে আমরা এনএফ এর সময় বলতেছিলাম যে এনএফ এটা আমরা ইমপ্লিমেন্ট করি না। It's easy for to convert a regular expression to NFA, and then we have a transfer mechanism from NFA to DFA, and we use that, and then we implement DFA with the computer to check or verify one string, because then it becomes deterministic. Otherwise, আমি একসাথে কয়টা স্টেটকে লাইভ রাখবো, কোন দিকে যাব না যাব, এই ব্যাপারগুলো becomes non-deterministic or uncertain, difficult to write code, because continuously সার্চ করতে হয় গ্রাফের মধ্যে। তখন আর ডিটারমিনিস্টিক হলে কোনো সার্চিং নাই, ইউ নো যে এখানে আসলে 1 হলে ডানে যাইতে হবে, ফিক্স। বাট তখন ডানেও যাইতে পারো, সোজা 3 স্টেপ পরেও যেতে পারো, বামেও যেতে পারো। সো অল অফ দিস পসিবিলিটিস ইউ হ্যাভ টু কিপ দেম অ্যালাইভ। সবগুলোকে লাইভ করে করে তারপর যাইতে হবে, পাঁচ সবগুলোকে লাইভ করে করে আমাদের যেতে হবে। এই ক্ষেত্রেও একই সমস্যা, বিকজ আমি যে ট্রি গুলো বানাচ্ছি, প্রত্যেকটা ট্রি আমরা কনসিডার করতে হবে। এরকম অনেক রকম ট্রি হতে পারে। Which tree to consider, which tree not to consider, it's a difficult situation. And of course, যদি ambiguous থাকে, তাহলে ambiguity বাদ দিয়ে disambiguous কিভাবে করা যায়, there is no hard and fast rule, so we have to look for another mechanism. সেটা কি, সেটা আমরা দেখব। গল্প আছে, এটা তো তোমরা দেখছিলাই, এটা বলছিলাম আগে। এখানে না, এখানে ইংলিশের এটা ambiguity নিয়ে আমাদের চিন্তা নাই, it could be ambiguous, বাট আমাদের চিন্তা হচ্ছে আমাদের গ্রামারটা যদি ambiguous হয়, then we are in trouble, because আমি একটা কনটেক্সট থেকে বুঝে নিতে পারবো, বাট এটার জন্য পারবো না, অলরাইট। নাও we are talking about parsing, and then কিভাবে যদি একটা গ্রামার ambiguous থাকে, সেটা আছে কি নাই সেটাও জানি না, বাট যদি থাকে অথবা না থাকে, হাউ ডু ইউ হ্যান্ডেল দিস ইস্যু, এই ইস্যুটা কি এবং সেই ইস্যুটা কিভাবে আমরা হ্যান্ডেল করবো সেটা দেখবো। Any question? So every class I revise the topics that we have already covered. The কারণটা হচ্ছে your thought process after you have completed this course should have worked like a graph. We call this a knowledge graph. Each course has a knowledge graph. এই কোর্সটা কোথা থেকে শুরু হয়েছে, কি কি জ্ঞান নলেজ তোমার আগে নিয়ে আসতে হয়েছে, আর এখান থেকে তুমি কি নিয়ে যেতে পারবা। And there are nodes. Node হচ্ছে DFA, NFA, how they are related. Why did we come to parsing? Why am I discussing this at this point?
every class, after every class, you're supposed to ask yourself the question and then link the topics. Then your brain will create a map সুন্দর করে, and পরীক্ষায় যখন কোনো কিছু একটা অ্যান্সার করবে, things will be clearer. That's why I revise every time যে আমরা এই জিনিসগুলো এইভাবে পড়েছি, so that we can discuss. And these are the things, এইসব কারণে আমরা এখানে এসে এখন আটকেছি। এখন আমরা এখানে এসে আটকেছি কেন? আমরা এখানে এসে আটকেছি, গ্রামার তো আমি বানাতেই পারি প্রবলি, কিন্তু এখন সেই গ্রামারটা ঝামেলা হয়ে যায়। এটা হলো, আমরা এক্সাম্পল দিয়ে দেখলাম যে গ্রামার কুড বি অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস এর মানেটা হচ্ছে যে এভরি টাইম আই ওয়ান্ট টু চেক ওয়েদার এ স্ট্রিং 0011 whether this string is belongs to this language, যে ল্যাঙ্গুয়েজটা গ্রামারটা বা দিকে লেখা আছে। How many rules are there for this grammar? কোনো রুলস তো নাই। 5. Yeah, 4. 5. হ্যাঁ, পাঁচটা, রাইট? পাঁচটা। So for that grammar there is a language. এখন এই যে একটা ইনপুট দিলাম 0011, এইটা এই গ্রামারের পার্ট কিনা, হাউ ডু আই চেক? There is a mechanism, automata, DFA বানানো যায়, NFA বানানো যায়, একটা push down automata না। Anyways, ওটা তোমরা দেখছি না। There is another way, if we can derive or create a parse tree. Say, let's assume that we can derive, আমরা derive করছি। Derive এর সাথে parse tree এর রিলেশনশিপ আছে। If the language is not ambiguous, then derive করলে যখন একটাই ভাবে derive করতে পারবে, আর একটাই parse tree তৈরি, যে কোনো ভাবে derive করে একটাই parse tree তৈরি হবে। That's the but a প্রসেস। এবং পার্সটা দেখে দেখে আমি একটা আমরা ডেরিভেশনটা দেখে দেখে একটা পার্সি তৈরি করব, যেই পার্সটা তৈরি করবো ওই পার্সটা ইভালুয়েট করতে পারবো তুমি। যদি ম্যাথ মানে এটা যেমন ধরো 0011 বলেছে, এটা কোনো মিনিং নাই, এটা মানে 0011, তো এটা খালি পার্সটা তৈরি করতে পারাটাই হচ্ছে গিয়ে এটা ভ্যালিড, যে এই ল্যাঙ্গুয়েজের পার্ট। এবং সেটার জন্য আমরা ডিরাইভ করা ট্রাই করতে পারি। এখন এটাকে ডিরাইভ করা যাবে কিনা আমরা কিভাবে দেখবো? তুমি ইনটিউটিভলি দেখবে না, ইউ থিঙ্ক লাইক এ মেশিন। তাহলে তুমি একটা কম্পিউটার হলে কিভাবে দেখতে? লেখছে তো, কম্পিউটার প্রোগ্রাম কিভাবে করবে? তো সে এইভাবে করবে। সে প্রথমে এস এর জন্য এটা লিখবে, এটা লিখবে, তিনটাই লিখবে, এটা লাইন তৈরি হবে। 3 পার্টস আর 3টা পার্টসটি একটা লাইন তৈরি হওয়া শুরু হবে। 3টা রুল আছে, কোনটা দিয়ে এখানে যাওয়া যায় আমি তো জানি না, এখানে যাওয়া যায় আমি জানি না। I start from all of them. So then what do you do? এই মাঝখানে একটা এস আছে, প্রথমটা একটা এস আছে, এই এসটাকে এখানে রিপ্লেস করেছি। এটাও 3টা রকমের হইতে পারে, রাইট? জি স্যার। ওকে, তারপর কি করব? তো এটার জন্য একই ঘটনা, এখানে ফার্স্টে যে এসটা আছে ওইটাকে রিপ্লেস করেছে, সেটাও 3টা হতে পারে। টি কে এইটা দিয়ে রিপ্লেস করেছে আর এটা দিয়ে করেছে। ওকে, তারপরে দ্যাট ইজ দ্য প্রসেস ইউ হ্যাভ টু কন্টিনিউ। কতক্ষণ কন্টিনিউ করবে? কম্পিউটার প্রোগ্রাম, সো ইউ হ্যাভ টু হ্যাভ এ প্রসেস অর টার্মিনেশন, আর চলতেই থাকবে সারা জীবন। ন্যাচারালি তো স্টপ হচ্ছে না, আর মেবি হবে। পাওয়া গেছে। So then you can stop, right? আছে, তার মানে this in string is part of this language. পাওয়া গেছে, is part of this, তাই না? So what is the question I am asking here? I am asking the question first. I have a grammar. তুমি আমাকে একটা string দিলে, বলে যে please check whether this string belongs to this grammar's language or not. Contextual language এর মধ্যে আছে কিনা। তো আমাকে কি করতে হবে? I have to check whether I can derive this or I can parse this. So different parse trees are created. By the way, this is a parse tree, by the way. হ্যাঁ, বুঝতেছো তো না কিভাবে? এসটা আমি এইভাবে না এইভাবে লিখতে পারতাম,
তারপর এটাকে আবার এভাবে করতে হবে, এভাবে না লিখে এভাবে লিখছি, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। ঠিক আছে? So every level will have a different option. Very hard to create that part string. So derive. Now, so বলতেছি আমরা ডিরাইভ করবো, ডিরাইভ করে এখানে আসবো। এখন ডিসকাশনটা করার সময় আমরা বললাম যে এস এর জন্য রুল আছে 3টা। তো আই ক্যান স্টার্ট একটা ট্রি বানানো, এখানে একটা ট্রি, এখানে এসে দেখা গেল এটা আবার চেঞ্জ হয়, তো এইটা আবার এখান থেকে এখানে এসে আরেকটা ট্রি, এখানে এসে দিস ইজ অ্যানাদার ট্রি, অনেকগুলো ট্রি চিন্তা করছি আমরা। আবার ইউ ক্যান জাস্ট সে ডিরাইভ করা। তো এটাকে এস কে রিপ্লেস করলে এটা হতে পারে, অথবা এটা হতে পারে, অথবা এটা হতে পারে, তারপরে আবার এটা হতে পারে, অথবা এটা এইভাবে যাইতে থাকবে। সো then I asked the question, when do we stop? So then I answered, oh wait, যখন আমরা দেখবো যে স্ট্রিংটা আছে এই ল্যাঙ্গুয়েজে, then we stop. নাহলে আমরা চেক করতে থাকবো, এক্সপ্যান্ড করতে থাকবো। Does it make sense? জি স্যার। যে আমি যদি পাই তাহলে আমি স্টপ করবো। এখন it does make sense of course, সমস্যাটা হচ্ছে এটা যদি না থাকে তখন কি হবে? ধরো এটা নাই, এটা এখানে নাই, এইটা এই ল্যাঙ্গুয়েজের পার্ট না, এই স্ট্রিংটা, তাহলে তুমি তো কি করবে? ফার্স্টে এইটারে বড় করতেই থাকবে, এইটারে বড় করতেই থাকবে। when do we stop? যদি এই স্ট্রিংটা এই ল্যাঙ্গুয়েজে না থাকে তাহলে তো এই কাজটা হইতেই থাকবে না। দেখো এটা করলাম, আবার কি করবো? 0 0 0 0 s 1 1 1 1 এই যাইতেই থাকবে, কখন থামছে না। এখন একটা স্ট্রিং এমন যদি চলে আসে যেটার জন্য এটা কখনো থামে না, তো এই প্রোগ্রাম তো সারা জীবন চলতে থাকে। তো দ্যাটস নট এ গুড আইডিয়া। টু অনলি চেক ওয়েদার দিস ইজ অ্যাভেলেবল, এটা পেলে থামবো, যদি না পাই তাহলে কি হবে? রাইট? And of course this is happening because of the ambiguity, এই গ্রামার ambiguity আছে। আমরা ambiguity দূর করার চেষ্টা করছি না, because this is a very hard, এই গ্রামারটা কেমনে রিরাইট করবো so that it doesn't, আমি তো এই গ্রামারের কনটেক্সটটাই জানতেছি না, তাহলে আমি এটা কিভাবে ambiguity দূর করার জন্য এটা রিরাইট করব? তো সেই কারণে we are looking for another mechanism so that ambiguity থাকুক, কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে এইটাকে যখন চেকিং এর জন্য ইভালুয়েট করতে হয় অর পার্টসটি তৈরি করতে হয়, তখন যেন আমি একটু আরামে করতে পারি, এই সারা জীবনের জন্য চলতে না থাকে, ইফ দ্যাট স্ট্রিং ইজ নট অ্যাভেলেবল। আর যদি থাকে তখন তো থামে গেলাম, বাট কতক্ষণ চলবে সেটা আমি একটা গ্যারান্টি দিতে চাই। এই ওই পাথটা আমি কিভাবে পাবো? তো হ্যাঁ, তো এটাই বলছে যে সবগুলো ডেরিভেশনটা, অল ডেরিভেশন, এটা তো ইটস নট এ ফিজিবল সলিউশন, তাই না? সবগুলো সলিউশন ফিজিবিলিটি চেক করতে হবে, এবং যদি আমার স্ট্রিংটা ডেরাইভ হয়ে যায় আই উইল স্টপ। এখানে সেকেন্ডে বলবে যে যদি স্ট্রিংটা নট ইন দ্য ল্যাঙ্গুয়েজ হয় তাহলে তো নেভার স্টপ, চলতেই থাকবে। প্রত্যেকবার এস কে এস দিয়ে S01 S0 S1 এস কে 0 S1 দিয়ে বারবার রিপ্লেস করতেই থাকবো, করতেই থাকবো। So that is the problem for this approach. Expanding all is not possible. If it is not part of the language, then what happens? Not part of the language. So, assuming they're not part of the language, ধরে কেমনে সলভ করবে সেটা বলতেছে। একটা বুদ্ধি বের করছে, বুদ্ধিটা হচ্ছে এরকম, আইডিয়া 2, আইডিয়া 1 তো প্রথমটাই ছিল যে keep on replacing, when you get it, when you find it, you stop, otherwise সারা জীবন চালাবা, it's not a solution. সেকেন্ড আইডিয়াটা বলতেছে যে স্টপিং ক্রাইটেরিয়াটা এখানে ডিসাইড করলো। তো ডিরাইভড স্ট্রিং জিনিসটা কি আমরা আগেও ডিসকাস করেছি, আবার একটু বলছি। তো এস থেকে আমি যেতে চাচ্ছি হলো 0 0
1, ঠিক আছে? এস থেকে ধরো আমি 0011 যেতে চাই। সেই ক্ষেত্রে ডিরাইভ স্ট্রিং কি হতে পারে? আমি এস কে 0s1 দিয়ে রিপ্লেস করলাম। তো দিস স্ট্রিং ইজ কল্ড ডিরাইভ স্ট্রিং। না, আমি এটা দিয়ে করলাম না, আমি করলাম লাস্ট রুলটা ইউজ করব, টি। So this string is called derived string. This T could be S, and then this S could be 1S 0S, and then this S could be 1S 0T. So this is a derived string. This is also a derived string. This is also a derived string. This is also a derived string, and this also is a derived string. They are not the final string. Final string কোনটা? Final string যেটার মধ্যে কোনো নন টার্মিনাল বা ভ্যারিয়েবল থাকবে না, that is the final string, ঠিক আছে? There's also a derived string, but that's the last derived string. সবগুলো টার্মিনাল, নন টার্মিনাল। তাহলে derived string জিনিসটা কি সেটা আমরা বুঝতে পারলাম। ফর্মুলাটা বলতেছে, এই দাগটা বানাতে জানো, রাইট? স্ট্রিং এর দুই পাশে দাগ দিলে কি বোঝায়? ভেক্টরের দুই পাশে দাগ দিলে কি বোঝায়? স্যার হ্যাঁ, স্কয়ার লেন্থ। হ্যাঁ, লেন্থ, আমাদের স্ট্রিং এর লেন্থ। তো এখন এই স্ট্রিং এর লেন্থ আমার ইনপুটটা ছিল হলো 001, দিস ইজ 4, এন্ড আমি যখন ডিরাইভ করতেছি, we have that example here, problem চলে গেছে। So আমি যখন ডিরাইভ করতেছি, you remember the last slide, if I derive like this, s could be 1 s 0 s, and then this could be 1 1 s 0 s, and 0 1 s 0 s। এখন কথা হচ্ছে যে এইটা কি এখানে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? 4, লেন্থ হলো 4, ওইটা, এটা লেন্থ হলো 1 2 3 4 5 6 10। আর যদি বড় হয়ে যায় তার চেয়ে, এটা তো এটা হওয়ার সম্ভাবনা কম। তো আমরা তাহলে একটা কাজ করতে পারি, আমি যখন এইখান থেকে এই স্ট্রিংটা যখন করতে যাচ্ছি, আমি চেক করি যে এটা আমি লিখবো কিনা, whether I will further explore this path or not. I will not further explore this path because length of this string is larger than আমার যে স্ট্রিংটা ডিরাইভ করতে হবে। এইখান থেকে আমার ওই 0011 পাওয়ার সম্ভাবনা নাই। তো আমি করলাম কি, এটা স্টপ করব, এদিকে আর যাবো না। তাহলে কোন দিকে যাব? আরো অপশন আছে এখানে, এটা কি আমার 1, তো তাহলে আমার আরো অপশন আছে। আমার কি অপশন আছে? 1s0t, এটা হইতে পারে, এটা সমান এখনো 4 আছে, এটাও 4, ওটাও 4। তাহলে ফার্দার এক্সপ্লোর দিস, এন্ড দেন এটা না হয় এটা হতে পারতো 1t0t, এটাও হওয়ার সম্ভাবনা। তো আই উইল ফার্দার এক্সপ্লোর দিস, এন্ড সো অন এন্ড সো। যেইগুলো এইটার চেয়ে ছোট লেন্থে, সেইগুলো এটা হওয়ার সম্ভাবনা আছে, সেই কারণে আমরা সেগুলোকে এক্সপ্লোর করব। আর যখন একবার পার হয়ে গেছে, 4 অথবা 4 এর বেশি হয়ে গেছে, কিন্তু ইনপুট হয় নাই, মানে ইনপুটের সাথে ম্যাচ হয় নাই, সেম হয় নাই, তাহলে আর ওই পাথটা আমরা এক্সপ্লোর করব না। That's a good idea. We'll devise our whole discussion based on this idea, but of course লাইফটা সোজা হইলে তো ভালোই হয়েছিল। There are trouble. There are trouble. ট্রাবলটা কি? প্রবলেমস। প্রথম প্রবলেম এইটা। এখন লেন্থ হয় কি, ডিরাইভ স্ট্রিং এর লেন্থ ছোট হয়ে যায়। 1 থেকে বাড়লো, এক্সেলেন্ট, 3 হইলো, তাহলে 2 হয়ে গেছে। সেম ভাবে এটাও হইতে পারতো। এটা তুমি স্টপ করে দিতে চাও, but you see this could become, because all of this can be empty, epsilon. So this will stop here. So এটার লেন্থ কত ছিল? 1 2 3 4 5 6 7।
7 থেকে 4 হয়ে গেল। And if my derived string was 1010, I could derive it. Now এই ফর্মুলা যদি ইউজ করি তাহলে 7 এর সময় আমি তার ফার্দার এক্সপ্লোর করব না। So I'll never come here and I'll say, oh, this is not part of the language, but this is actually part of this language. This is actually part of this language. So তাহলে এই প্রসেসটা মানে derived string এর লেন্থ বড় হলে do not further continue is not a good idea. Is not a good idea because বলতো কেন it's not a good idea? It would have been, but why it is not a good idea? Because length ছোট হয়ে যাচ্ছে, shrink. How do you shrink করে যাচ্ছে? Shrink করে যায়, lengthটা ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, so this is not a good idea because length may shrink. And why is the length shrinking? Because you have one variable that becomes nothing. We call it empty transition. এই ট্রানজিশনে অথবা এমটি রুল, এই রুলটা ব্যবহার করলে আমার লেন্থের সাইজ ছোট হয়ে যায়। So this is a culprit. This is a problem. This is a problem. So if we don't have this problem in our grammar, say we don't have this, তাহলে কিন্তু এটা আর shrink করবে না। So then I can stop this. Then I can use this method. So we'll learn how to get rid of this empty transition from a grammar. Instead of trying to rewrite a grammar and make it disambiguous, you'll see the very step-by-step process exists to rewrite the grammar to remove this empty transition. তাহলে আমি ওই গ্রামারটাকে রিরাইট করব so that there is no empty transition. এইবার I can apply this. No problem. I can apply this. Still there is one problem left. That is, we are saying যে আমাদের এই ফর্মুলাটা তৈরি করা হয়েছে thinking যে after every replacement of variable, the length of the derived string will increase. Now there is another problem. We have that problem. Okay. And there is another problem is this one. দেখো s থেকে t তে আসা যায়, t থেকে s এ যাওয়া যায়। So this is one variable is replaced with another one variable. সেই ক্ষেত্রেও কি হবে? The length will not change. If the length does not change, then it is never going to be larger than this. এই পাথটা সারা জীবন চলতে থাকবে, এটাও বন্ধ হবে। So this is an excellent idea if I can handle this problem and handle this problem. I'll quickly revise. আমরা কি করছি এখানে? We're trying to resolve parse one string. এখন স্ট্রিংটা পার্স করতে আমি করছি না, মেশিন করছে। যেহেতু মেশিন করছে, মেশিন ইনটিউটিভলি করতে পারবে না। মেশিন কি করবে? মেশিন এই পার্সিংটা করার জন্য এই গ্রামার যেটা লেখা আছে সেই গ্রামার প্রত্যেকটা পাথ আর প্রত্যেকটা পার্স ট্রি ইভালুয়েট করবে। ওয়ান অফ দ্য পার্স ট্রি মাইট ম্যাচ, নান অফ দেম মাইট ম্যাচ। একটাও মিলতে নাও পারে, একটা মিলতে পারে। যদি না মিলে তাহলে সবগুলো এক্সপ্লোর করে দেখতে হবে, আর যদি লাস্টেরটা মিলে তাও সবগুলো এক্সপ্লোর করতে হবে। ইউ ডোন্ট নো হুইচ ওয়ান ইজ গোইং টু ম্যাচ। সবগুলো এক্সপ্লোর করা ইজ নট অ্যান অপশন। ইউ অলরেডি স এই ছোট্ট একটা গ্রামারের জন্য কতগুলো আমাদের পার্টসটি তৈরি করতে হয়, মেশিনকে অনেকগুলো পার্টসটি তৈরি করতে হয়। তো আমরা একটা আইডিয়া দেখলাম যে এতগুলো পার্টসটি আসলে তৈরি করতে হবে না, মেবি হবে, স্টার্ট করবে, দেন ইউ ডোন্ট হ্যাভ টু এক্সপ্যান্ড ইট অল, বিকজ ইউ নো যে কতগুলো পার্টসটি will never become 1010, the desired string. It will never generate produce the desired string or parse. Parse is a verb. So it will never parse this desired string. ঠিক আছে? তো আমরা abandon করতে পারি যদি এই ফর্মুলাটা ইউজ করি। এটা কি? ডিরাইভ স্ট্রিং এর সাইজটা
ইনপুট স্ট্রিং চেয়ে বড় হইলে ডু নট কন্টিনিউ অন দিস পাথ বিকজ এটা আর এক্সপ্যান্ড করা লাগবে না, এটা দিয়ে কিছু হবে না। দুইটা প্রবলেম দেখা দিল। একটা হচ্ছে আমরা অ্যাজিউম করছিলাম এইটা যখন লিখছি তখন যে অলওয়েজ when I replace one variable with the derive the next string from one string, I replace a variable, I create a new I create a larger string, লেন্থটা বড় হয়। বাট আমরা দেখলাম যে দুইটা কারণে লেন্থটা ঝামেলা হচ্ছে। প্রথম কারণটা ছিল হলো লেন্থটা এমন হতে পারে শ্রিঙ্ক করে যেতে পারে, ছোট হয়ে যেতে পারে। কিভাবে? যদি কোনো একটা ভ্যারিয়েবল এমটি ট্রানজিশন হয়, মানে সেই ভ্যারিয়েবলটা যদি এপসাইলন হয়ে যায় তাহলে সাইজটা শ্রিঙ্ক করে যেতে পারে। আর একটা প্রবলেম হলো সাইজ মাইট নট চেঞ্জ। সেটা কখন হচ্ছিল? যখন একটা ভ্যারিয়েবল কে আরেকটা সিঙ্গেল ভ্যারিয়েবল দিয়ে রিপ্লেস করা যায়। দ্যাট মিনস ডিরাইভড স্ট্রিংটাও একটা সিঙ্গেল ভ্যারিয়েবল, সেই ক্ষেত্রে লেন্থটা শ্রিঙ্ক করে। So we are saying if we can handle these two problems, then this method is good to go. তো এখন আমাদের এই দুইটা দেখতে হবে যে এটা কিভাবে করা যায়। আচ্ছা, এমটি ট্রানজেকশন আমাকে রিমুভ করতে হবে। এখানে অনেক ফর্মুলা গল্প গুজব আছে। We'll go to the example directly. So how many roots are here? কয়টা রুল আছে এখানে? স্যার 6। 8টা। ও সরি স্যার, ওই যে ওই দুটো তো কাউন্ট হবে। হ্যাঁ। সো কি কি আছে? S could be A, C, D, A could be A, B could be epsilon, C could be E, D, C could be epsilon, D could be B, C, D could be B, E could be B. Right? হ্যাঁ স্যার। হ্যাঁ, সো স্টেপ 0-তে আমাদের এই হলো আমাদের এই গ্রামারটা দেয়া আছে। সো এই গ্রামারটা থেকে আমরা যদি কোনো স্ট্রিং ডিরাইভ করতে যাই, আমরা জানি যে আমরা প্রবলেমে পড়বো এই কারণে, সেদেরকে আমার রিমুভ করতে হবে। ফার্স্টে আমরা প্রথমটাকে রিমুভ করব। বি কুড বি এ, এটা আমরা রিমুভ করব। বি কুড বি এটা আমরা রিমুভ করব। So the process you see a little bit intuitive, but there is a logical progression to this. কিভাবে? আমরা এই যে এই রুলটা কিছু চিন্তা করছি, S could be A, C, D. Now এটা যদি আমি ডিলিট করে দিই এখান থেকে, এই গ্রামার থেকে আমি এটা ডিলিট করে দিই। ডিলিট করে দিলে S থেকে A, C, D এই গ্রামারটাতে কোনো চেঞ্জ হয় কিনা? স্যার চেঞ্জ করতেছেন কোনটায় স্যার? হ্যাঁ, বি যেটা ওটা না স্যার? চেঞ্জ তাহলে তো কোনো করতে ইফেক্ট করার কথা না। এক্স্যাক্টলি, কারণ ডান পাশে কোনো বি নাই, তাই না? হ্যাঁ স্যার। ডান পাশে বি থাকলে তখন একটা ইস্যু হইতো যে হ্যাঁ, ডান পাশে তো বিটা সরাই দিলাম, তাহলে ডান পাশে যে বিটা ছিল সেই বিটা তো এপসাইলন হতে পারত, এপসাইলন হলে তো তাহলে এটা হইতো। সেই ঘটনাটা এখানে ঘটবে না। এই এসটা কি হবে? এসিডি। যেহেতু এই এসটা এসিডি হতে পারে, তো তাহলে আমার ওই বি এর জন্য এই রুলটাকে আমার রিরাইট করার দরকার নাই। আমরা এই গ্রামারটাকে রিরাইট করছি, প্রথম রুলটাকে কনসিডার করছি যে বি যদি না থাকে, বি মানে কি? বি কুড বি এপসাইলন, এই রুলটা যদি না থাকে তাহলে আমাকে এই রুলটাকে এস কুড বি এ সি ডি এটাকে কোনো চেঞ্জ করতে হয় কিনা? তো দেখা গেল যে এটা কোনো চেঞ্জ করতে হয়, কারণ ডান পাশে কোনো বি নাই। 2 নম্বর যে রুলটা আছে ওটা কি কোনো চেঞ্জ করতে হবে? না স্যার, এটা তো নাই। ওটা ডান পাশে যে একটা টার্মিনাল, ওটা কোনো চেঞ্জ নাই। তাহলে ওইটাকেও আমরা যেভাবে আছে ওইভাবে লিখে দিতে পারি। এটা তো আমরা বাদ দিয়ে দিব, রাইট? সো এটা আমরা লিখছি না। সিতে প্রবলেম নাই। সি কুড বি ই এন টি, এটাও কোনো সমস্যা। সি কুড বি এপসাইলন, এটাতেও কোনো সমস্যা নেই, ডান পাশে এপসাইলন। এখন সমস্যা আছে। ডি কুড বি and কি লিখবো এটা?
স্যার বিই তো লেখা যায়, বাট বি হচ্ছে এপসাইলন লিখতে পারবো না, রাইট স্যার? অ্যাকচুয়ালি লিখতে পারবো না না, এটাকে বাদ দিয়ে দিচ্ছি না? এই গ্রামারটা যদি থাকতো, এটা তো অরিজিনাল গ্রামার, হ্যাঁ এই গ্রামারে ধরো কোনো একটা জায়গায় তোমার এরকম আছে এস কুড বি এ সি ডি, তারপরে এ সি, এখন এই যে যে ডিটা আমি লিখতেছি, এই ডিটা কুড বি বিই, তারপরে কি হতে পারতো এই জিনিসটা যদি ওই রুলটা থাকে, এ সি ই হতে পারবে। রাইট? এস ই হতে পারবে। এখন আমি এই গ্রামারে তো এটা পারবো না, কারণ এই গ্রামারে তো ওই রুলটা নাই। হ্যাঁ স্যার, বি তো লিখতে পারবো না। বি তো এই গ্রামারে নাই, বি কুড বি এপসাইলন, এই রুলটা এই গ্রামারে নাই। তো তাহলে এই যে এই ডি এর পরিবর্তে আমি এই যে বিই বসাতাম, তারপরে সেটা ই হতো, এটা তো আমি পারবো না, কিন্তু তার তো আমার গ্রামার চেঞ্জ হয়ে যাবে, এটা তো আমার লাগবে। স্যার শুধু ই বসালেও তো স্যার সেম মিনিং আসতেছে, এস ই তো আমি পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এটা করতে পারি। তো এই গ্রামারে আমরা এইভাবে এখানে আসবো, আর এই গ্রামারে আমরা এইভাবে এখানে আসবো। এটা স্কিপ করে দিব, এটা স্কিপ করে দিব না, এটা আমরা এখানে করে দিয়েছি। যেই কাজগুলো করা যেত একটা স্টেপকে স্কিপ করার জন্য, ওই কাজটা করে দিয়েছি। বেসিক্যালি হোয়াট আই হ্যাভ ডান, ইকুয়েশনের এই রুলস গুলা ডান পাশে যেই যেই জায়গায় বি আছে, সেই বি গুলাকে আমি এপসাইলনটা বসিয়ে দিই। কোন কোন জায়গায় বি আছে? স্যার এই যে এখন যেটা রিমুভ করলাম, আর হচ্ছে উপরে তো ওটা রিমুভ আর আর করলাম, আর নাই। তাই না? So, এই দুইটা গ্রামার আমরা এইভাবে লিখি, দে আর দ্য সেম, কোনো ডিফারেন্স নেই। কেন? কারণ তুমি আগের গ্রামারটা, মানে এই প্রথম গ্রামারটা যেটা লেখা আছে, সেই গ্রামারটাতে তুমি যেই রুলস গুলো রিপ্লেস করতে, বি যেই কাজটা করতো, এই গ্রামারে এই কাজটা অলরেডি করে দেওয়া, অলরেডি ডান। এটা তোমার আর নিজে করতে হবে না। তুমি এখন এখানে আসবে, তো এখান থেকে এখানে আসার কথা থ্রু দিস, আমি ডিরেক্টলি এখানে যাবো, ওটার জন্য তোমার এটা নিয়ে বি করতে হবে। করলাম, এটা কিন্তু সি না, তার কারণে স্যার এখন হচ্ছে আবার সি যে এপসাইলন সেটাকে রিমুভ করা লাগবে না? এই টুলটা আমরা রিরাইট করার সময় এখানে পি ই লিখলাম, এটা বি সি। হ্যাঁ, সো রিমুভ সি কুড বি এপসাইলন, রাইট? এটা থেকে এটা থেকে এটা তো না, এটাকে এখন এই দিস টু আর দ্য সেম, দিস টু আর দ্য সেম গ্রামার, এটাকে আমরা আবার রিরাইট করবো, এবার যাবে সি। এবার বলো তো কি লিখবো? স্যার এস এর এস ই ডিটা লিখতে পারবো না, কারণ সি হ্যাঁ, আছে। কি লিখতে হবে বলো? স্যার এ ডি লিখতে পারবো। এটি লিখতে হবে না, ওই সিটা বসাই দিতে হবে, তাই তো? স্যার আপনার ভয়েস এত লো আসতেছে কেন স্যার? লো আসতেছে এখন? এখন ঠিক আছে। মাইকটা সরে গেছে, ওকে, আর জোরে বলতে হবে। সো সো আমি বলতেছি যে এস কুড বি এ সি ডি, এখান থেকে তুমি বলতেছো যেহেতু সি এপসাইলন বসাই দিব আমি ডান পাশে, তাহলে আমার এই রুলটা হয়ে যাবে এস কুড বি এ ডি, রাইট? হ্যাঁ স্যার। এখন এই গ্রামারটা এসো, আচ্ছা এই গ্রামারটা এসো, দিস গ্রাম, ওকে, নাও উই আর টকিং অ্যাবাউট দিস গ্রাম, দিস, এই গ্রামারে এস কুড বি এ সি ডি, এন্ড দেন ইউ আর সেইং সেটা বসাই দিতে, তো এটা হয়েছে। এখন এই গ্রামার থেকে দেখো এটা করা যায় কি।
হ্যাঁ স্যার, এটা তো করা যায়, কারণ এখন সি এখানে এটা থেকে করতে তো পারবো ইডি না। আছে। তাহলে এখন কি এটা করতে পারবো আমরা? না স্যার, এটাই করতে পারবো? না। যেহেতু বি এর জন্য শুধুমাত্র ছিল এপসাইলন, সেহেতু বি যখন আমি রিমুভ করেছি, ডান পাশে যে সব জায়গায় বি ছিল সেটাকে ডিরেক্টলি রিপ্লেস করে দিচ্ছি। সি এর ক্ষেত্রে আমি ডিরেক্টলি রিপ্লেস করছি, তাই এম অলসো কিপিং অরিজিনাল। এই দুইটাই হচ্ছে নিয়ম। যেই ভ্যারিয়েবলটা আমি বাদ দিব, যেই ভ্যারিয়েবলটার এভরি ট্রানজিশন আমি বাদ দিব, ডান পাশে সব জায়গায় ওই ভ্যারিয়েবলটা আমি রিপ্লেস করে দেবো এপসাইলন। ভেরি গুড। কিন্তু কিন্তু যদি এরকম রুল থাকে যেখানে লাইক সি, যেখানে এপসাইলন আছে আবার অন্য আরেকটা প্রোডাকশন আছে, সেই ক্ষেত্রে অরিজিনাল রুলটাও আমার রেখে দিতে হবে। I'm keeping the original one and I'm putting C as epsilon. এটা no change, ED no change. স্যার ডি টেন্স টু সি হবে। So এটা রাখতে হবে না? হ্যাঁ, কেন রাখতে হবে? কারণ স্যার সি এর তো দুইটাই ভ্যালু থাকে, একটা তো Exactly. এপসিলন আবার D হচ্ছে। থেকে এখানে C হয়ে you can go to ED. So আমি যদি রুলটা না রাখি তাহলে তুমি এই ED তে আসতে পারবে না, রাইট? হ্যাঁ স্যার। So now এই তিনটা রুলই সেম। এখন এটা হচ্ছে আমাদের লাস্ট। এখানে এসে দেখা গেল আমরা ভাবছিলাম কাজ শেষ, কিন্তু এখন যেটা হইলো ঘটনা, ঝামেলা শেষ হয়ে হইলো না, বিকজ D could be epsilon. ডি টেন্স টু এপসিলন আছে তো, হ্যাঁ। এটারে বাদ দিতে হবে, এটা নতুন তৈরি হয়েছে, এটা কিন্তু প্রথমে ছিল না, এখানে নাই, তৈরি হয়েছে বি আর সি দুটো রিপ্লেস করা দিয়ে তৈরি হয়েছে। তাহলে এটাকে রিমুভ করবো, কিভাবে রিমুভ করবো? ডি এর অন্য কোনো ট্রানজিশন আছে? স্যার আছে তো, ডি টেন্স টু বি আছে না স্যার? তাহলে এই প্রসেসটা আমরা ফলো করবো, এই প্রসেসটা আমরা ফলো করবো, এটা যেভাবে হয়েছে সেভাবে করবো। এটা কিভাবে? আমি এস এর অরিজিনালটা রেখে দিব, দেন আই রিরাইট ইট উইদাউট দ্য ডি। ঠিক আছে? আমি সেকেন্ড রুলের অরিজিনালটা রেখে দিব, দেন আই রিরাইট ইট উইদাউট দ্য ডি। এখান থেকে এই দুইটা, এখান থেকে এই দুইটা, এ এ এটা তো আগেই ছিল। সি কি করতে হবে? অরিজিনালটা থাকবে, নতুন একটা অ্যাড হবে, ডি could be সি চলে গেছে, ডি could be বি। All of these four are the same grammar, representing the same language. Same. স্যার এই যে লাস্ট কলামটা স্যার আরেকবার শুরু থাকে, ওই যে এস টেন্স টু এসসিডি থেকে। তো একই ফর্মুলাই ব্যবহার করছি। ফার্স্টে আমি এইটাকে রিরাইট করব, তাই তো? হ্যাঁ স্যার, ওটা লিখছি। এটাকে রিরাইট করার জন্য আমার কি করতে হবে? এই দুটো বেরিয়েছে, কেন দুটো বের হলো? প্রথমটা হলো অরিজিনালটা, অরিজিনালটা কেন রাখলাম? স্যার হচ্ছে যে দুই এর দুইটা আছে। হ্যাঁ দুইটা আছে, তিনটা থাকতে পারে, একটা এপসাইলন ছাড়া অন্য কিছু থাকতে পারে, থাকলেই তখন অরিজিনালটাও রাখতে হবে আর নতুনটা লিখতে হবে। নতুনটা কিভাবে লিখি? ডিটা বাদ দিয়ে দিই, কারণ এপসাইলনটা বসিয়ে দিয়েছি। ডিটা বাদ দিয়ে দেওয়ার মানে কি? ডি এর এপসাইলনটা এখানে বসানো, বসালে কি হয়? এস কুড বি এইচ, ডি ইজ এপসাইলন। সেম ভাবে এস কুড বি এডি, এটা যখন রিরাইট করি অরিজিনালটা লিখলাম, তারপরে ডিটা বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ এটা স্যার। যেরকম ছিল সেরকমই আছে, এইখানে অরিজিনালটা লিখলাম, তারপর ডিটা বাদ দিয়ে দিলাম, তারপর ডি কুড বি সি, এটা রয়ে গেল, ডি কুড বি এপসাইলন গন, ডি কুড বি বি রয়ে গেল, ডি কুড বি রাইট। হ্যাঁ তো
এটা দেখতে হবে একটু মনোযোগ দিয়ে, ভিডিওটা দেখলে তো clear। So this is how we can remove empty transitions. এখন আমি I can guarantee এটার মধ্যে কি হবে না বলতো? এমটি ট্রানজাকশন হবে না। নাই। তার মানে আমি এখন এই গ্রামারটা যদি ব্যবহার করি, তার মানে আমি আসলে এই গ্রামারটাই ব্যবহার করতেছি। Now if I have to derive this string a b b a b, আমি প্রত্যেকবার রিপ্লেস করার পরে এটা বলতে পারবো যে এই গ্রামারে আইদার সাইজ বাড়বে অথবা সমান থাকবে। সমান থাকবে তো আমরা রিমুভ করব। কমবে না স্যার। কমবে না। নাই যে এটা কখনো কমবে না। কারণ কি? কারণ এপসাইলন নেই। তো একটা প্রবলেম রিজলভ। স্যার আমি এখনো ক্লিয়ার না যে আমাদের অ্যাম্বিশনটা কি স্যার, মানে আমি হচ্ছে এপসাইলন রিমুভ করতেছি, আমার হচ্ছে একটা গ্রামার দেয়া আছে আর একটা স্ট্রিং দিয়ে বললাম পারছি বানাও, এটা বানায় ফেললাম আজকে। হ্যাঁ স্যার বানাইছি তো। তোমার গ্রামার তো ছিল সহজ, এগুলো আছে 7টা। আবার আপনার ভয়েস লো হয়ে গেছে। সরি, বলো তোমার গ্রামার কি বলো আবার? আপনার ভয়েসটা অনেক লো আছে। দাঁড়াও একটা ধরে বলছি। সো আমরা বলতেছিলাম যে রুল তো আছে মাত্র তোমার স্কিলের ব্যাপারে 7টা। একটা গ্রামারের ভিতরে 100টা রুল থাকতে পারে, 50টা রুল থাকতে পারে। তুমি তো এটা ইমপ্লিমেন্ট চেক করবে না, চেক করবে কে? মেশিন। মেশিনের যখন জন্য কোড লিখবে তখন তোমার অ্যাপ্রোচটা কি? ইনটিউশন তো আর কোড করা যায় না। তোমার কোড করতে হবে একটা লজিক্যাল প্রসেস। লজিক্যাল প্রসেস কি? এক্সপ্যান্ড অল দ্য পসিবিলিটিস, সবগুলো পসিবিলিটি ডিরাইভ করবে, অল ডেরিভেশন সবগুলো করবে, করে তুমি দেখবে যে মিলে কিনা। এখানে দেখলেও মিলেছে। আর প্রবলেম হচ্ছে 1 নাম্বার প্রবলেম, সবগুলো ডিরাইভ করা সম্ভব না শেষ পর্যন্ত। এটা কখন শেষ হবে আমি তো জানিও না। এই এস কে আমি কতবার রিপ্লেস করব? হইতেই থাকবে। কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত এটা পাবো। যদি এই যে স্ট্রিংটা আমরা চেক করতেছি এই স্ট্রিংটা যদি এই গ্রামারের পার্ট না হয় তাহলে সারা জীবন চলবে। ইটস নেভার গোইং টু স্টপ। সো আমরা স্টপ কোথায় করব সেই ক্রাইটেরিয়াটা তৈরি করার চেষ্টা করছি, সো দ্যাট এই স্ট্রিংটা এই গ্রামারের পার্ট কিনা সেটা ভেরিফাই করতে পারি। বুঝা গেছে? হ্যাঁ স্যার। এটা কিভাবে করব? এই সবগুলো এক্সপ্যান্ড করতে চাই। এক্সেলেন্ট, চলো এক্সপ্যান্ড করি। এই যে ল্যাঙ্গুয়েজের পার্ট না হলে তো সারা জীবন চলবে এটা বলতেছে। এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করতে এক্সপ্যান্ড হইতে থাকবে। তো বলে একটা আইডিয়া আছে আমার কাছে, আইডিয়াটা হচ্ছে এরকম, প্রত্যেকবার আমি যখন কোনো ভ্যারিয়েবলকে রিপ্লেস করি এটা সাইজ তো বড় হবে। এটা সাইজ যদি বড় হয়, এমন কোনো সময় যদি হয় যে আমি যেই ডিরাইভ করছি যে স্ট্রিংটা সেটা সাইজের চেয়ে আমি যেই স্ট্রিংটা চেক করছি ভ্যালিডিটি, যে স্ট্রিংটা এই ল্যাঙ্গুয়েজের পার্ট কিনা, সেই স্ট্রিং এর সাইজের চেয়ে ডিরাইভ স্ট্রিং এর সাইজ যদি বড় হয়ে যায়, তাহলে আর আমার ওইটা এক্সপ্লোর করার দরকার নেই, ওই পাথটা আমার আর যাওয়ার দরকার নেই। আই ক্যান অ্যাবান্ডন দ্যাট পার্স ট্রি, ওটা আর বানানোর দরকার নেই। তো একটা পার্স ট্রি আমার দেখা গেলো 2টা ভ্যারিয়েবল রিপ্লেস করাতেই বড় হয়ে গেছে। আসলে তো আমি 30 বার করতাম, 2বারই হয়ে গেছে। সো আই অ্যাবান্ডন দ্যাট, আই ট্রাই অ্যানাদার পার্স ট্রি। সেটা তো 5বার যাওয়ার পরে বড় হয়ে গেছে, আই স্টপ দ্যাট। এইভাবে সবগুলাই এক্সপ্লোর করতে হবে, ইউ ডোন্ট হ্যাভ এনি আদার অপশন। কিন্তু যদি এক্সপ্লোর করার সময় তুমি একটা এক্সপ্লোরেশনের পরিমাণ কমায় নিয়ে আসতে পারো সামহাউ, এটা একটা অ্যাপ্রোচ বলা হইলো যে এইভাবে কমায় নিয়ে আসা সম্ভব। আমি বললাম সম্ভব, আমরা এক্সাম্পলও দেখলাম। এক্সেলেন্ট। 2টা প্রবলেম রাইজ করলো সেখানে। একটা হচ্ছে যে স্ট্রিংটা তৈরি হয় নতুন, সেই স্ট্রিংটার সাইজ মাঝে মাঝে ছোট হয়ে যেতে পারে, শ্রিঙ্ক করতে পারে। কারণ কি? কারণ দেয়ার মাইট বি ভ্যারিয়েবলস যেটা নালেবল বলি আমরা, এমটি প্রোডাকশন, যে ভ্যারিয়েবলটা রিপ্লেস করলে এপসাইলন আসে, সো স্ট্রিং এর সাইজ ছোট হয়ে যায়। সো বড় হয়ে গেলে আমি যদি বাদ দিয়ে দিই, এমন হতে পারে যে বড় হয়ে তারপরে ছোট হয়ে আসলে এটা হবে ঝামেলা। এবার ডিরেক্টলি এই অ্যাপ্রোচটা ইউজ করা যাচ্ছে না।
ওইসব গ্রামারের ক্ষেত্রে যেসব গ্রামারে এমপ্টি প্রোডাকশনস আছে। হ্যাঁ, বুঝা গেল? আমরা স্যার ওই এমটি ট্রানজিশনটা হচ্ছে বাদ দেওয়ার ট্রাই করছি, রিমুভ করছি। সেটাই আমরা বলবো। ঠিক আছে, আরেকটা প্রবলেম হলো যদি সেম থাকে, মানে সিঙ্গেল ভ্যারিয়েবল টু সিঙ্গেল ভ্যারিয়েবল থাকে, তাহলে আমাদের কি হয়, আমাদের কোনো চেঞ্জ হয় না, সেম থেকে যায়। যদি সেম ভ্যারিয়েবল থাকে তাহলে কি হয়, আমাদের সাইজটা সেম থেকে যায়, মানে ডিরাইভড স্ট্রিং এর সাইজটা সেম থেকে যায়, ওটা চেঞ্জ হয় না। এটাও একটা ঝামেলা। তা কি হবে, এ কুড বি বি, বি কুড বি এ কুড বি বি, বি কুড বি এই চলতে থাকবে, আর শেষ হবে না। কারণ সাইজ তো চেঞ্জ হচ্ছে না। আমার ক্রাইটেরিয়া হলো সাইজ বড় হলে আমি স্টপ করে দিই, যদি না মিলে, আর মিললে তো এক্সেলেন্ট। সমান হলে সাইজ মিলবে, স্টপ, কোনো সমস্যা নেই। সাইজ বড় হলে স্টপ, বিকজ এটা সমান হওয়ার সম্ভাবনা নাই, তো আমরা স্টপ করে দিচ্ছি। এখন সাইজ বড় হচ্ছে না, সমানও হচ্ছে না, সেম থেকে যাচ্ছে, আমার 4 লেন্থ লাগবে, 3 লেন্থেই ঘুরতেছে। কারণ কি, এ কুড বি বি, বি কুড বি এ, এরকম যদি থাকে, এ কুড বি এ কুড বি বি, বি কুড বি সি, সি কুড বি ডি, তার মানে সাইজ চেঞ্জ হচ্ছে না, সাইজ সেম থাকছে। তাহলে আমাদের করতে হবে কি, ইউনিট প্রোডাকশন দিচ্ছি আমরা এটার নাম, যে একটা ভ্যারিয়েবল থেকে আরেকটা ভ্যারিয়েবল, সেইগুলোও রিমুভ করতে হবে। সেগুলো রিমুভ করার প্রসেসটা কি, সেগুলো রিমুভ করার প্রসেসটা হলো এরকম একটা গ্রাফ আঁকে। গ্রাফটা না আঁকলেও কোনো অসুবিধা নেই। বেসিক্যালি আইডিয়াটা হচ্ছে, এখানে দেখো এই ইকুয়েশন তিনটা, এখানে অনেকগুলো রুল আছে, 1 2 3 7টা রুল আছে। এখন এই 7টা রুলের ভেতরে আমি যদি এইটা বাদ দিই তাহলে কি হবে, স্যার টি এর জায়গায় যে জায়গাগুলো আমরা এস লিখতাম সেগুলো তো এটা বাদ লিখতে দিলাম, পারবো। এভাবে না লিখে এভাবে লিখি। এই লেখার এই পার্টটা বলছিলাম যে এই লেখাটাতে একটু সমস্যা হয়ে যায়। 0s1, s could be 1s0s, s could be t, t could be s, t could be r, t could be epsilon, r could be 0sr, রাইট? এই হলো আমাদের অবস্থা। এখন এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, দুই রকমের কি বলে ইউনিট প্রোডাকশন আছে। একটা হচ্ছে s could be t and t could be s, these two together। স্যার একটা লুপ তৈরি হয়ে যাবে না এই জায়গায়? এটা হলো সাইকেল বলি, এরকম একটা লুপ, রাইট? এটা তো সর্বনাশ, এটা ঘুরতেই থাকবে, একবার এটা রিপ্লেস হয়ে এটা কিছু কোনো দিকেই যাবে না, রাইট? আরেক রকম আছে, সেটা হলো ইউনিট ডিরেকশনাল, একদিকে, এটা এটা এটা। তো দুই রকমের হতে পারে। সো লেটস ফার্স্ট হ্যান্ডেল দিস ওয়ান, লেটস ফার্স্ট হ্যান্ডেল দিস ওয়ান। এটা কিভাবে হ্যান্ডেল করব, এটা বাদ দিব। এটা বাদ দিলে ঝামেলাটা কি হবে বল, এটা বাদ দিয়ে দিলাম, এই রুলটা আমি চাই না। এই রুলটা যদি আমি বাদ দিই তাহলে সমস্যাটা কি হবে, এই গ্রামারটা কিভাবে চেঞ্জ হয়ে যাবে, অথবা এই গ্রামারের সমস্যা কি হবে? সমস্যাটা হবে এরকম, এস থেকে টি হয়ে তুমি এখানে আসতে পারতে না, এই তিনটা জিনিসে। হ্যাঁ পারতাম। এখানে যদি এটা বাদ দিই তাহলে তো পারবে না। দেখো, এটা বাদ দিয়ে দিলাম, নাই, এস কুড বি টি, এটা বাদ দিয়ে দিছি, তাহলে এখন এস থেকে আরে যাবে কিভাবে, অ্যানসার এস থেকে টিও তো যেতে পারবে না, তাই তো আর যেতে পারবে টি এ না। যাইতে পারবে না, সো আরও যাইতে পারবে না, এপসাইলনও যাইতে পারবে না। তারা বলছে যে ওইটা যদি বাদ দাও তাহলে এইভাবে লাগবে, ঠিক আছে? আলটিমেটলি স্যার হচ্ছে আমি টি এর যেই জিনিসগুলো ইউজ করে আমি আবার এস এ যেতে পারতাম, সেগুলারে আমি এখন এস এর আন্ডারে দিয়ে দিচ্ছি। টি এর যে জিনিসগুলো ইউজ করে আমরা এসে যাইতে পারতাম না, হ্যাঁ এর সেগুলা থেকে টি ব্যবহার করে যেখানে যেতে পারতাম, যেহেতু এখন টি নাই, আমি সেখানে ডাইরেক্টলি চলে যাচ্ছি। মেক লজিক স্যার, ঠিক আছে। এই যে এখান থেকে এখানে আসতে পারতাম, ডাইরেক্ট তো পারি না। এখন বললাম তো টি নাই, ওকে নো প্রবলেম, ডিরেক্টলি এখান থেকে এখানে এসে করো, ডিরেক্টলি, দরকার নেই।
তো s could be t যদি সরাই দিই তাহলে t could be s অটোমেটিক্যালি সরে যাচ্ছে, মানে s থেকে s তো লেখার কোনো কারণ নেই, s could be s, of course s could be s, s is s, ঠিক আছে। এখন t না হয়ে যদি x হইতো তাহলে s could be x লিখতে হইতো, যা আছে সবগুলোই লিখতে হইতো, আর ওটা তো থাকতোই। ওকে, সো একটা গেল আমার, পুরোটা লেখো শেষ করে আছে। আর could be তো গন। নাও এখন একটা আছে হলো এইটা, এটার বাদ দিব কিভাবে? স্যার কোনটা, ওই যে s টেন্স টু r ওটা? হ্যাঁ ওটা বাদ দিতে হবে। s could be 0s1, s could be 1s0s, s could be r বাদ দিব, s could be epsilon, r could be 0sr। কি করতে হবে বলো? স্যার আমি এটা বাদ দিচ্ছি কেন, ওই যে একই লুপ সিচুয়েশনটা অ্যাভয়েড করার জন্য। লুপ সিচুয়েশন তো অ্যাভয়েডেড হয়ে গেছে। তাহলে স্যার এটা এখন আমার s টেন্স টু r টা বাদ দিব কেন তাহলে? ওই যে সেম সাইজ তো চেঞ্জ হবে না, আমি বলছি রিপ্লেস করলে সাইজ চেঞ্জ হইতে হবে, সাইজ বড় হইতে হবে। তো সাইজ যদি বড় না হয় তাহলে ইনপুটের চেয়ে ডিরাইভড স্ট্রিং এর সাইজ বড় হবে কেমনে? সাইজ তো সেম থেকে যাবে। তাহলে তো স্যার s টেন্স টু 0s r দিয়ে দিল হয়। এক্স্যাক্টলি, দিয়ে দিলে হয় না, এটাই করবা। দ্যাটস ইট, এটাই ম্যাথ। তুমি যেটা করতে পারো সেটা করে দিচ্ছ। এই যেহেতু এটা সরাই দিছি, সরাই দেওয়াতে কি হলো, আমি এই অ্যাক্সেসটা নাই, আগের বারের মতো লাগছে, এই অ্যাক্সেসটা নাই, এই অ্যাক্সেসটা করে দিই, নাই সমস্যা কি, অ্যাক্সেসটা করে দিই, আর যা যা হতে পারে এস তাই তাই হয়ে গেল। আর যদি 5টা থাকতো আর সেগুলো এখানে ঢুকে যেত, তাহলে আমার সমস্যা হইতো না। অলরাইট, জি স্যার, লজিকটা হচ্ছে ওই যে যেটাকে ইউজ করে আমি অন্যটায় যাই, তাহলে সেটাকে হচ্ছে আমি ট্রানজিশনটা আমি করেই দিলাম, ট্রানজিশনটা লিখলাম না, আমি তো করেই দিলাম, আর লেখা লাগবে এস কুড বি আর, আর কুড বি 0s আর। আচ্ছা, মাঝখানে একটা প্রোডাকশন বাদ দিয়ে আমি ডিরেক্টলি এস কুড বি 0s আর লিখে দিলাম। ওকে, হ্যাঁ স্যার। অনেক কিছু ফ্যান্সি লিখছে, আমি যেটা বলছি ওইটাই ঘটে না আর কোনো আচ্ছা, তো এটা তো এখানে যা যা বললাম আমরা সেটাই, এখন আর কোনো সমস্যা নেই, প্রবলেম ইজ সলভ। আমাদের কথা ছিল এখন প্রত্যেকবার গ্রামার দিয়ে এই দুইটা কাজ করার পরে যে গ্রামারটা তৈরি হবে ফাইনালি, সেই গ্রামারে আমি যখনই একটা ভ্যারিয়েবলকে রিপ্লেস করব সাইজ বড় হবে, ডিরাইভড স্ট্রিং এর সাইজটা বড় হবে, বড় হতে হতে যখন এইটা ইনপুট স্ট্রিং এর সমান সাইজ হবে, যদি মিলে যায় এক্সেলেন্ট, যদি না মিলে তারপরের বারই যখন আমি ডিরাইভ স্ট্রিং একটা ভ্যারিয়েবল চেঞ্জ করব সাইজ বড় হয়ে যাবে। সো আমি এদিকে আর যাবো না, শেষ। সো we can now use that formula, a derived string এর size is larger than। তারপরেও একটা ইস্যু আছে, সেটা হলো যে sometimes it happens, আমাদের প্রিডিক্ট করতে পারি না, আমরা সুন্দর মতো হয়ে যাবে, বেশি কিন্তু ড্রাইভ করছো না, টু লং স্টপ, এখানে টু লং ড্রাইভ করলাম, not too long, so not part of the language, not part of the language, এখানে স্টপ করছি, not in this, পাওয়া যায়। আগের বার কিন্তু সবগুলো এক্সপ্লোর করতে হইতো, এবার এক্সপ্লোর করতে হচ্ছে না, এবার এক্সপ্লোর, যখনই সাইজটা বড় হয়ে যাচ্ছে স্টপ, বড় হয়ে গেছে স্টপ স্টপ স্টপ, সব স্টপ করে দিচ্ছে, আর এক্সপান্ড করে না। তো দেখো অনেক কম সময়ের মধ্যে তুমি ডিসিশন নিয়ে নিতে বলে যেটা আছে কি নাই। বেশ বড় কথা হচ্ছে যে এটা নাই, যে এটা পারছে ডিসিশন নিয়ে, আর না হলে আগের প্রসেস থাকলে কন্টিনিউ চলতেই থাকে।
যদিও এখানে ইউনিট প্রোডাকশন আছে বাই দ্য ওয়ে, দেখছো তো না, এখানে ইউনিট প্রোডাকশন কিন্তু আছে। ইউনিট প্রোডাকশন মুভ করলে আরো তাড়াতাড়ি কাজ শেষ হচ্ছে, ছোট হওয়ার সমানও থাকবে। এখন একটা ফাস্টার ওয়ে টু পার্স। ফাস্টার ওয়ে মিন্স হচ্ছে দিস ওয়ান ইজ ফাস্টার চেয়ে বেশি হলো স্ট্রাকচারড ওয়ে টু পার্স। প্রসেসটা হলো স্ট্রাকচার। আর স্ট্রাকচারটা কিভাবে তৈরি করছো এটা আমরা একটু দেখি। ওকে, সো স্ট্রাকচার ওয়েটা কিভাবে হচ্ছে, এখানে হয় কি আমরা যে পার্সিং গুলো করি, আমি গ্রামারটা তোমার এগুলো নাই, এগুলো সব শেষ। সো নম চমাস্কি নাম শুনছো বোধহয় তোমরা। সো অ্যাক্টিভিস্ট, বাট এমনিতে ইজ এ ভেরি গুড ম্যাথমেটিশিয়ান। উনি একটা ফর্মুলা এরকম দিয়েছেন যে ফরম্যাটটা এরকম যে আইদার প্রোডাকশন গুলো সব দেখতে এরকম হবে, এই ফরম্যাটের হবে। সেটা কি ফরম্যাট? একটা ভ্যারিয়েবলকে দুইটা ভ্যারিয়েবল দিয়ে রিপ্লেস করা যাবে, লেন্থ 2 এর স্ট্রিং, যেটা দুইটা ভ্যারিয়েবল, দুইটা সিম্বলই হচ্ছে ভ্যারিয়েবল অথবা একটা টার্মিনাল, তাছাড়া আর কোনো রকমের রুলস থাকতে পারবে না। ইট উইল ক্রিয়েট এ বাইনারি পার্সেন্ট, এটি হচ্ছে মেইন। এন্ড বাইনারি পার্সেন্ট ট্রি তৈরি করার পরে অল সর্ট অফ বাইনারি ট্রি রিলেটেড যে অ্যালগরিদমস আমাদের এস্টাবলিশড আছে এগুলো সব অ্যাপ্লাই করা যাবে সার্চিং এর জন্য, সর্টিং এর জন্য, এভরিথিং। হাউ ডু ইউ কনভার্ট দিস টু দিস সেটা আমরা দেখি। আমাদের কোনো গ্রামার আছে এখানে? হ্যাঁ, এরকম একটা রুল আছে তোমার গ্রামারে, বলতেছে এরকম থাকা যাবে না, এরকম হতে হবে অথবা এরকম হতে হবে, এরকম হতে হবে অথবা এরকম। তো এটাকে রিরাইট করতে পারি আমরা এই ফরম্যাটে আনার জন্য। উই হ্যাভ টু ইন্ট্রোডিউস নিউ ভ্যারিয়েবল এই ফরম্যাটে নেওয়ার জন্য। সেটা কিরকম? I can rewrite this as B বড় হাতের C D E and বড় হাতের C could be ছোট হাতের C। এটাকে রিরাইট করছি। সো এটাকে দুইটা বানালাম ফার্স্টে, ইন্টারমিডিয়েট স্টেপ। তারপর স্টেপে আমি বলছি এটা could be X and Y, X could be B C, Y could be D E, C could be C. So this is a Chomsky normal form for this. এই রুলটাকে আমরা এই চারটা রুল দিয়ে রিপ্লেস করলে চমৎকার। কিরকম হলো? বাঁদিকে একটা ভ্যারিয়েবল থাকবে, ডান পাশে দুইটা ভ্যারিয়েবল থাকবে। বাঁদিকে একটা ভ্যারিয়েবল থাকবে, ডান পাশে দুইটা ভ্যারিয়েবল থাকবে। বাঁদিকে একটা ভ্যারিয়েবল থাকবে, ডান পাশে দুইটা ভ্যারিয়েবল থাকবে। বাঁদিকে একটা ভ্যারিয়েবল থাকবে, ডান পাশে একটা টার্মিনাল থাকবে। স্যার ওটার নাম কি স্যার, যখন স্মল লেটার দেওয়া থাকে ওই টার্মটার নাম কি বলছেন? টার্মিনাল, এটা নন টার্মিনাল ভ্যারিয়েবল। দুই রকমের রুল অ্যালাউড। আইদার ইউ গো ডিরেক্টলি টু এ টার্মিনাল, অথবা যদি টার্মিনাল না যাও, এটা যদি ইন্টারমিডিয়েট কোনো রুল হয় তাহলে ডান পাশে দুইটাই ভ্যারিয়েবল থাকতে হবে, দুইটাই ভ্যারিয়েবল। সো আমরা রিরাইট করি এইভাবে, যাতে এরকম। আর একটা সিম্পল ধরো এরকম যদি থাকে, আরো আসলে অনেক গবেষণা সুন্দর করে আমরা একটা এক্সাম্পল চমৎকার কনভার্ট করে ইভালুয়েট আরেকটা গ্রামার, আরেকটা রুলস দেখি আমরা। তোমার এরকম একটা আমাদের যে রুলটা কাজ করছিলাম ওইটাই দেখি না। তাহলে তোমার এরকম আছে s could be 0 s1, s could be 0 s s, সো এটা কোয়ালিফাইজ। এই দুইটারে আমরা রিরাইট করতে হবে। প্রথমটা রিরাইট করবো কিভাবে? ইউজুয়ালি আমরা এইভাবে রিরাইট করি, যে ভ্যারিয়েবল গুলো আছে, যে ভ্যারিয়েবল টার্মিনাল গুলো আছে ওগুলোকে ফার্স্টে আমি করবো কি, ওগুলোকে নন টার্মিনাল বানাই ফেলবো। সো a could be 0, b could be 1, a could be 0। ওকে, আর তোমার কাছে মনে হতে পারে b could be 1 না দিয়ে s টা ইউজ করি এখানে।
মানে আমি কি করতে চাচ্ছি ওটা দেখলে বুঝতে পারতাম। লেটস রাইট করো ফার্স্ট রুলটা। আমি বলছি যে a could be 0 and আরেকটা বলছি b could be 1. So s could be কিভাবে লেখা যায় বলো তো? a s b না? স্যার a মানে 0 b মানে 1। এই যে এই রুলগুলো অ্যাড করলাম এই ল্যাঙ্গুয়েজের সাথে, তাহলে এটা লিখতে পারবো, তাই তো? হ্যাঁ তারপরে এটাকে কি লিখতে পারবো সেকেন্ড রুলটাকে? a s b s, s could be ওকে। তো এই দুটো সেট, এটা রেড, এটা রেড, কিভাবে রেড করবো? s দিতে পারো, so ax x could be s, s could be y, y could be s z, z could be ds. A could be 0, b could be 1, s could be 1. আর যেটা বলতে চাচ্ছিলাম যেটা হলো তোমার কাছে মনে হতে পারে যে b could be 1 দেওয়ার দরকার কি, s ই তো আছে 1, তাহলে s টা আমরা এখানে ব্যবহার করে দিই। Will that work? স্যার এই যে z টেন্ডস টু bs এর পরে একটা মার্ক দিছেন দেন কমা দিয়ে লিখে দিয়েছেন, সেটাকে আমরা এইভাবে লিখবো না কি এক্সট্রা এক্সট্রা হ্যাঁ করে হ্যাঁ নিচে নিচে দেওয়ার কথা মিনিং করতেছে? হ্যাঁ হ্যাঁ, জায়গা নেই। a could be 0, b could be 1, s could be এভাবে 0। সেম, দুটো সেম গ্রামার, কোনো চেঞ্জ নাই কিন্তু, দ্য সেম রিপ্রেজেন্টিং দ্য সেম গ্রামার। এখন এটার সুবিধা কি, লেখার সময় একটু কষ্ট কষ্ট করে বানাইতে হয় এবং বানানোটা খুব কঠিন কিছু না, ইটস অ্যালগরিদমিক প্রসেস। তুমি এটার জন্য কোড লেখা যায় যে এটার এই ফরম্যাটে নিয়ে আসবে, এই কোড স্যার বের করবে। ইভালুয়েশনের ক্ষেত্রে অনেক আরাম, বানানোর ক্ষেত্রে ট্রিটা যে বানাবে ট্রিটা হবে বাইনারি ট্রি। দেখো তুমি নিজে চিন্তা করো, এ হবে বি সি, এটা হবে দুইটা, এটা হবে দুইটা, এটা হবে একটা, এটা হবে আবার দুইটা, ইট উইল বি লাইক এ বাইনারি, দুইটা স্প্লিট হবে সব, ওই এক এক জায়গায় এক এক রকম, তিনটা পাঁচটা দুইটা একটা একটা দুইটা এরকম ইউনিফাইড। ইভালুয়েশন এন্ড ইমপ্লিমেন্টেশন ইজ ওকে। আচ্ছা এস আর বি এর ঝামেলাটা বুঝতেছো? এই বিটা আমার লাগবে, এসটা দিয়ে করা যাবে না, কারণ তুমি এখানে যদি এস লেখো এটার মিনিং কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। বি লিখলে মিনিং চেঞ্জ হবে না, কারণ বি শুধুমাত্র ওয়ান হতে পারে, এস কিন্তু শুধুমাত্র ওয়ান হতে পারে না। এস কুড বি এ এস বি হইতে পারে, এ এটা হইতে পারে, অনেক কিছু হইতে পারে, বাট বি অনলি ক্যান বি ওয়ান। এবং এখানের ভ্যারিয়েবলটা আসলে ওয়ান, ওয়ানকে রিপ্লেস করে লিখতেছি, সো খালি বি হতে পারবে। এই ভ্যারিয়েবলটা আসলে কি ওয়ান, ওয়ানকে রিপ্রেজেন্ট করার জন্য বি বানিয়েছি, দ্যাটস ওয়াই আই এম রাইটিং ইট লাইক দিস, বি দিয়ে লিখতে হবে। সো ক্লেভার আইডিয়া ইজ, তোমার যে ভ্যারিয়েবল টার্মিনাল গুলো থাকবে, মাঝখানে যে টার্মিনাল গুলো থাকে, সেই টার্মিনাল গুলোর জন্য তোমার যদি কোনো রুলস না থাকে, সেই রুলস গুলো বানিয়ে নিবে, লাইক এ এন্ড বি, এন্ড দেন ইউ জাস্ট ফলো দ্য প্রসেস। দুইটা দুইটা করে ডান পাশে ভ্যারিয়েবল থাকে, তার জন্য তোমার যেভাবে করতে হয় তুমি এইভাবে করতে পারো, অন্যভাবে চাইলে অন্যভাবে করতে পারো, ঠিক আছে? আমি এখানে এইভাবে আলাদা করলাম, তিনটা তিনটা করে ধরে নিয়ে একটা একটা করে এইভাবে আলাদা করছি। তুমি চাইলে এই দুটোকে একটা, এই দুটোকে একটা করে আলাদা করো, দ্যাটস নট এ প্রবলেম। বাট Chomsky normal form is this, either you have this or this. All right, that will last to be our final examination of courses. Go through the video. If you have any question, we can revise next class. That will be our class. স্যার পরীক্ষার কোশ্চেন দেখে স্যার একটা লাস্ট ক্লাসের উপর একটা স্যার কোশ্চেন আসছে মাথায়, বলো সেটা হচ্ছে যে আমাদের যে লেকচার 9 এর স্লাইডটা ওটা যদি বের করতেন স্যার তাহলে ভালো হতো। বলো
সেটা বলো। সেখানে হচ্ছে যে ফ্রম রেগুলার টু কনটেক্সট ফ্রি যে স্যার হচ্ছে যে সাইন গুলা দেওয়া আছে না স্যার, যেমন E1 প্লাস E2 হলে S টেন্স টু S1 অবলিক S2। তো যদি স্যার এমন হয় যে E1 প্লাস E2 প্লাস E3, তখন কি হচ্ছে আমি S টেন্স টু S1 অবলিক S2 অবলিক S3 লিখবো, নাকি প্রথম দুইটাকে একটা ধরে দেন আরেকটার সাথে এরকম করে ধরা যাবে? আরেকটু নিচে স্যার, ফর্মুলা গুলো যেখানে দেওয়া আর কি স্যার, নিচের দিকে ছিল একদম লাস্টের দিকে, আরো নিচে স্যার, আরো নিচে স্যার, লাস্ট থেকে সেকেন্ডটা মেবি, হ্যাঁ এটা। তো এখানে যদি হচ্ছে স্যার ধরেন হচ্ছে a প্লাস b ছিল, তাই হচ্ছে আমি E1 প্লাস E2 লিখছি। এখন যদি প্লাস c ও একসাথে থাকতো তখন কি হচ্ছে আমি E1 প্লাস E2 প্লাস E3 এর মতো করে ভাববো, নাকি হচ্ছে a প্লাস b কে E1 ধরবো আর c কে হচ্ছে E2 ধরবো? আচ্ছা আমি ওটা মানে আমার কাছে লজিক্যাল ওটা মনে হচ্ছে, কারণ এটা তো স্যার ফর্মুলা ফিক্সড, নাকি আমি ফর্মুলাকেও চেঞ্জ করতে পারবো? তো অবশ্যই চেঞ্জ করতে পারো, তুমি তো বললাম ইউ ক্যান ডু ইট ইনটিউটিভলি। আমরা তো প্রথম যখন এক্সাম্পলটা দেখেছিলাম আমরা ইনটিউটিভলি দেখে, আমি যে এক্সাম্পলটা দেখাচ্ছি তোমার মনে আছে? স্যার কোনটা? হ্যাঁ হ্যাঁ ওটা মনে আছে স্যার, 111 ফিক্স ছিল আর কি করে নি এটা ডাইরেক্ট লিখছি, আমি লিখলাম s could be কি লিখলাম মনে আছে? স্যার এ দিয়ে দেন 111 দিছেন, আর দেন এ কে হচ্ছে আবার ডিফাইন করছেন যে ওই যে E1 স্টার এর মতো করে, হ্যাঁ এ S1 বা সামথিং। 0n নাকি a, তো এই দুইটার যে কোনোটা আসতে পারে এন্ড এপসাইলন হতে পারে, এই হচ্ছে। কারণ এইভাবে করলে তো হবে না, এটা তো ইনটিউটিভ সহজ, এক লাইনের দিকে করে ফেলা। আমরা এটা ফলো করছি তার কারণটা হচ্ছে আমরা যাতে ট্র্যাপে না পড়ি, ভুল যাতে না হয়ে যায়। এখানে একটা এপসাইলন বেশি দিলাম, এখানে এপসাইলন হবে কি হবে না, দরকার দুইটা স্টেপ বেশি লাগবে। ওইভাবে করলে তোমার একটা স্টেপ বেশি লাগবে। প্রথমে তুমি E1 E2 করবে, S1 S2, তারপরে এটার মধ্যে কিন্তু আবার একটা E1 প্লাস E2। হ্যাঁ স্যার হ্যাঁ ওটাই মিন করতেছিলাম, যে আমি হচ্ছে তাহলে দুইটাকে একসাথে ধরে দেন একটাকে আলাদা ধরে। সেম প্রসেস ফর আমরা যখন রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফ বানিয়েছিলাম, এখানেও আমরা কি করতেছিলাম, আমাদের যদি এরকম থাকে 11 প্লাস 011 স্টার স্টার এরকম থাকে, আমরা বললাম যে এটাকে একসাথে করে বলবো, আগে আবার আমার শুধু শুধু জিরোর জন্য একটা আবারও ল হয়ে গেছে। এনএফএ, মানে আমার জিরোর জন্য একটা এনএফএ, ওয়ানের জন্য একটা এনএফএ, এটা বানানো দরকার কি? আচ্ছা ডাইরেক্টলি 11 এর জন্য একটা এনএফএ, 011 এর জন্য একটা এনএফএ, তার পুরোটা স্টার বানায়, সেটা আমরা কিন্তু বলতেছি যে নট রেকমেন্ড, উই গো ফলো দ্য স্টেপস। তাহলে আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা, এখানেও তাই, ফলো দ্য স্টেপস। ওই একটা শুধুমাত্র ওয়ানের স্টার সাথে জিরো এটা আবার আলাদা করবো, একসাথে লিখবে, তখনই হচ্ছে ঝামেলাটা হইতে পারে। হ্যাঁ স্যার, যেমন হচ্ছে আজকে আমাদের পরীক্ষার যেটা আউটপুট দেখাইতে বলছিল এ বি প্লাস এ বি সি সামথিং, ওটাকে হচ্ছে যদি স্যার আমি উল্টা করে ভাবতাম যে বি বি এ কে হচ্ছে আমি তাহলে E1 E2 এন্ড E3 এর সাথে কম্পেয়ার না করে বি বি কে হয়তো বা E1 এন্ড এ কে হচ্ছে E2 এর সাথে কম্পেয়ার করে 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 ফেলবো, সেটা হচ্ছে আসলে আর কি। So just follow the steps. It's মানে safer, ভুল হওয়ার সম্ভাবনা কম, তারা ওরা কিছু নাই, ইনাফ টাইম থাকে। So and then yeah, স্যার আমাদের হচ্ছে মার্কিং সিস্টেমটা আরেকটু যদি স্যার কনফার্ম করে দেন তাহলে হচ্ছে একটু সেফ জোনে থাকার নিয়ে থাকতো আর কি স্যার। মার্কিং সিস্টেমটা কি? মানে স্যার হচ্ছে আলটিমেটলি আমাদের ফাইনালে কত মার্কস থাকবেন, কোথায় কোথায় মার্কস ডিস্ট্রিবিউশনটা থাকবে? 10 40 50 এভাবে দাও। স্যার তার মানে ফাইনালে 50। অ্যাসাইনমেন্ট দিস মানে এভাবে রাখো। স্যার একটু রিস্ক হয়ে যায় না ফাইনালি একটু খারাপ হলে স্যার একদম? কারণ এখানে তো কারোরই ভালো হয়নি, তো তোমার চান্স এখন একটাই বাকি আছে, তুমি কি চান্স নিবা নাকি যা আছে সেটাই আমার ম্যাক্সিমাম, মানে পরে আর ভালো করার কোনো সম্ভাবনা নাই সেই হিসাবে যাও। স্যার আপনি তো ফাইনালের কোশ্চেন তো স্যার শিওর হার্ড করবেন। তুমি তো কোশ্চেন তোমার কাছে দেওয়াই আছে, মানে হার্ড পাইলা কোথায়? তুমি এক্স্যাক্টলি জানো ফাইনালে কি আসবে, সেটা আবার হার্ড হয় কি করে?
গত বছরের ফাইনালে কোশ্চেনটা দেওয়া আছে না, তো জানোই যে কোন জিনিসগুলো ফাইনালে আসবে, সেটা আবার হার্ড কিভাবে তারপর তো স্যার জানো রেগুলার এক্সপ্রেশন কি আসবে। স্যার এনএফএ টু রেগুলার এক্সপ্রেশন আর রেগুলার এক্সপ্রেশন টু এনএফএ, এটা স্যার ভুল হয় অনেক, মানে করার সময় স্যার ঝামেলা হয়। এখানেই হচ্ছে গিয়া এক হলো প্র্যাকটিস আর দুই হলো লাগ, মানে দুটার মধ্যে কোনটা লাগবে আর কোনটা লাগবে ক্লাসিক হবে। লেটস সি, ওটা নিয়ে চিন্তা করতে তো লাভ নাই, যেটা আছে নেক্সটে সেটাতে সবচেয়ে বেশি ভালো করতে হবে, এতদিন যা হচ্ছে সেটা মনে করার সুযোগ নেই। We have 2 more weeks for the final exam. Prepare it. Right? জি স্যার। Any other question? Okay. যদি আর কোনো question না থাকে, I'll let you go, and I'll see you guys on next Sunday 7:30. That is our revision class. থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? And then ওই দিন আমরা এর মধ্যে আমি রুম বুকিং পাই অ্যানাউন্স করে দিব। পরীক্ষা হচ্ছে আমাদের ফ্লোরেই হবে, আমি দিয়ে রাখছি এখনো পাইনি। স্যার আমাদের পরীক্ষা কি শুক্রবার হবে? হ্যাঁ, শুক্রবার রুম না পাই যদি শনিবারে পাই তাহলে শনিবারে। শনিবারে পরীক্ষা আছে। শনিবারে স্যার ডাটাবেজের ফুল কম্বাইন পরীক্ষা তো স্যার আমাদের এখানে অনেকে আছে ওই ডাটাবেজে করতেছি স্যার। তার মানে শুক্রবারে। হ্যাঁ স্যার, ফ্রাইডে হয়তো টাইমিং চেঞ্জ হোক স্যার, বাট ফ্রাইডে শেষ করে ফেলি। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।